আমি 4,000 টাকা যদি ধরি, তাও প্রায় 20টা বাচ্চা হলো 80,000 টাকা ইনকাম আছে। সেখানে ভিটামিন বি কমপ্লেক্সটা কখন করে? অনেকেই তো আছে দেখছি যে 5টা 6টা 7টা প্রোডাকশন নিতে পারছে না, কিন্তু আপনি কি করে 12-13টা গ্রোথ মানে প্রোডাকশন নিচ্ছেন? যে আপনি আগে কি ফিট খাওয়াতেন? নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক প্রজেক্ট পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন প্রতিবারের মতন এবারও আমরা একটা শূকর খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি। আজকের এই প্রতিবেদন জুড়েই থাকছে শূকর খামারের উপর। আপনারা কিভাবে শূকর খামার করবেন, কি কি খাওয়াবেন, কি খাওয়ালে প্রফিট হয়, ঘরের সম্পর্কে জানবো, ঘরের ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো, ফিড ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো, হালকা ওষুধ ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো, কোথায় মার্কেটিং করে সেসব ব্যাপার জানবো। এছাড়াও শূকর সম্পর্কিত নানান রকম তথ্য জানার আমরা চেষ্টা করব এই অভিজ্ঞ খামারি কাছ থেকে। তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি নদিয়া জেলার তাহেরপুরে চন্দনগঞ্জের শূকর খামারে। যারা দীর্ঘদিন ধরে এই শূকর খামারের সঙ্গে জড়িত রয়েছে, তা চলুন কথা না বাড়িয়ে দাদার সঙ্গে কথা বলে নিই এবং শূকর পালন সম্পর্কে আমরা জেনে নিই। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন এবং শূকর পালনের উপর নিত্য নতুন ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং একটা লাইক করে দেবেন। তাহলে রেগুলার কিন্তু আপনি আমার এই প্রতিবেদন দেখতে পারবেন। প্রতিটা প্রতিবেদন শুরু করার আগেই যে কথাটা বলি, যেহেতু এটা লাইভ স্টক বিজনেস বলতে পারেন বা একটা ফার্ম বলতে পারেন, এনিম্যাল নিয়ে ফার্মিং করতে গেলে এনিম্যালের উপর কিন্তু আপনি যথেষ্ট নলেজ দরকার। সেই নলেজ ছাড়া কিন্তু কখনোই আপনি এই এনিম্যাল নিয়ে বিজনেসে বা এনিম্যাল ফার্মিংয়ে কিন্তু আপনি কখনোই ডেভেলপমেন্ট করতে পারবেন না বা প্রফিটও করতে পারবেন না। তার জন্য দরকার সঠিক নলেজ, আর সঠিক নলেজ একমাত্র পেতে পারেন ভালো একটা কোচিং সেন্টার বা ট্রেনিং সেন্টার থেকে। তা এইরকমই একটা ট্রেনিং সেন্টার হচ্ছে ভারত সরকারের নীতি আয়োগ রেজিস্টার সংস্থা ওয়েস্ট বেঙ্গল সিজন এগ্রিকালচার অ্যান্ড এনিম্যাল হাজবেন্ডারি ফাউন্ডেশন। একটা ট্রেনিং করায় এবং ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করছে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট, কৃষ্ণনগর। এই প্রতি মাসে এরা প্রশিক্ষণ দিচ্ছে। তা এই আগস্টে প্রশিক্ষণটা হবে, 14 থেকে 17 আগস্ট অফলাইন হবে এবং অনলাইন ট্রেনিং হবে হচ্ছে আপনার 24 থেকে 27 আগস্ট। যারা অফলাইন করবেন, রেজিস্ট্রেশন চলছে এখনই, স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে আপনারা ফোন করে রেজিস্ট্রেশনটা করে নিন। এবং যারা অনলাইন ট্রেনিং করবেন তারাও এই নাম্বারে কল করে অনলাইনের জন্য রেজিস্ট্রেশন চলে, আপনারা রেজিস্ট্রেশনটা করে নিন। কারণ এখানে ভালো ভালো অভিজ্ঞ খামারিরা এবং ভেটেরিনারি ডক্টর যারা পিএইচডি করেছেন ভেটেরিনারির উপর, তারাও কিন্তু প্রশিক্ষণ দিচ্ছেন এবং ভেটেরিনারি ডক্টর রয়েছেন, ফিড স্পেশালিস্ট রয়েছে, বিভিন্ন ধরনের ডক্টরদের সমন্বয়ে এই ট্রেনিংটা পরিচালনা করা হয়। 4 দিনের ট্রেনিং হয়, 2 দিন থিওরি হয়, 2 দিন প্র্যাকটিক্যাল হয়। যারা প্রশিক্ষণ নিতে চাচ্ছেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আপনি আপনার ফার্মেতে প্রায় 1 বছর আগে একবার এসেছিলাম, তাই তো? আর আবার ওখানে আসলাম। তা কি কি পরিবর্তন হয়েছে সেগুলো আমি দর্শকদের তুলে ধরবো। তার আগে আমার দর্শকদের জন্য, যারা প্রথম আপনার ভিডিওটি দেখছে, তাদের জন্য আপনি পরিচয়টা একটু দিয়ে দেবেন। আমার নাম চন্দন গমেশ, আমার বাড়ি বারাসাত খ্রিস্টানপাড়া, থানা তাহেরপুর, নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, কতদিন ধরে এই পিক খামারের সঙ্গে জড়িত রয়েছেন? আমি তাও 6 বছরের উপরে হয়ে গেছে এই পিক খামারের 6 বছর ধরে করছেন। এখন কতগুলো এনিমেল আছে টোটাল? আমার এখানে বড় মাল আছে তাও 80 পিস, আর ওই মা আছে প্রায় 32 পিস। আচ্ছা, এটা মূলত কি ব্রিডিং খামার না ফ্যাটেনিং খামার? ফ্যাটেনিং কিছু কিছু করছি, ব্রিডিংটাই মেন। কেন ব্রিডিংটা পছন্দ করলেন কেন? ব্রিডিংটা আমি আগের থেকেই করতাম, ফ্যাটেনিংটা আগে করতাম না, কারণ আমার জায়গাও ছিল না খুব একটা। এখন অল্প কিছু জায়গা হয়েছে, ওই জন্য ফ্যাটেনিং করছে। আচ্ছা, তা আপনি কিভাবে শুরুটা করলেন, কিভাবে যে আপনার কি মনে হলো যে শূকর খামারটা করব, এখান থেকে কিছু একটা করব? আমি আগের থেকেই আমি ওই পশুপালন নিয়ে ছিলাম। আগে আমি যখন বিদেশে চাকরি করিনি তার আগেও আমার ছিল গরু, ছাগল, মোষ, এগুলো ছিল। ঠিক আছে, পরবর্তীকালে এখন যখন এই যে করোনার সময় যখন ওই বন্ধ টন্ধ হয়ে গেল, বিদেশে চাকরি করতাম, তখন মনে করলাম কখন যেতে পারবো না পারবো, কিছু একটা করি। ওই জন্য সেই ভেবে তখন শুরু করলাম।
তখন তো এখনো হ্যাঁ এখনো চলছে। তারপরে আমি বিদেশে গেছিলাম, কিন্তু এখানে লোক থাকতো, আমি ওখান থেকে ডিরেকশন দিতাম। আচ্ছা সেভাবে চলছে, সেভাবে। তাই তো। আচ্ছা চলুন আমরা একটু আপনার ফার্মটা ঘুরে দেখি, ফার্মটা ঘুরে দেখবো এবং ফার্ম সম্পর্কে নানান রকম তথ্য কিন্তু ভিডিওর মাঝে মাঝেই বলবো। এর জন্য টানাটানি করবে না, পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। হয়তো ভিডিওটা আপনার উপকারে লাগবে এবং এখান থেকে অনেক কিছু ইনফরমেশন কিন্তু আপনি জানতে পারবেন। যদি পিক খামার আপনি করে থাকেন এবং ভাবছেন যে আপনি একটা পিক খামার করবেন, তাহলে ভিডিওটা দেখবেন। তা চলুন দাদা, আপনার প্রথম এইটা থেকেই শুরু তো আপনার farm? হ্যাঁ এটা থেকে আমার তাহলে চলুন প্রথম ফার্মটাই দেখি। তার আগে একটু কথা বলে নিই যে দাদা কিন্তু সম্পূর্ণটাই ফিডে করছে। অনেকেই বর্তমানে দেখবেন যে কেউ ফিড খাওয়াচ্ছে, কেউ র মেটেরিয়ালস কিনে সেগুলো রান্না করে খাওয়াচ্ছে। মানে এক একজনকে এক এক রকম ভাবে ফার্মিং করতে হচ্ছে। সে দেখা যাচ্ছে আমার লার্জ পরিমাণ রয়েছে, আমি খাবার কালেকশন করতে পারছি না, র মেটেরিয়ালস এনে রান্না করে খাওয়াতে পারছি না, সে কিন্তু ফিডে খাওয়াচ্ছে। আবার অনেকে দেখছে আমার একটু কম পরিমাণ রয়েছে, আমি বাজার থেকে সোয়াবিন খোল, ভুট্টার গুঁড়ো, খুদ, তারপর আপনার বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্ট কিনে এনে মিক্স করে আমি খাওয়াবো, সেটাও খাওয়াচ্ছে। অনেকেই 2-5টা নিয়ে বসছে, তারা কি করছে মাঠ ঘাট, তারপর বাজার টাজার থেকে বা বাড়ি থেকে বিভিন্ন ধরনের খাবার কালেকশন করে সেইগুলো কিন্তু খাওয়াচ্ছে। অ্যাকচুয়ালি শুকর প্রায় সবই খায়, যেটাকে আপনি খাওয়ানো অভ্যাস করবেন সেটাই কিন্তু তারা খায়। তার মধ্যে বিভিন্ন কারণ আছে, কারণ ফিডটা খাওয়ালে আপনার খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে, খরচা বেশি হবে। তারপর আপনার চাল ভুট্টা খাওয়ালে একটু খরচা কম হবে, অল্প একটু সময় বেশি নেবে। আর ন্যাচারাল খাবার খাওয়ালে খরচা কম, সময় নেবে বেশি। তবে কমার্শিয়াল ফার্ম করতে গেলে কি দরকার সেটা কিন্তু আমরা এই চন্দন বাবুর কাছ থেকে শুনে নেব। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা শুরু করুন। যে ফার্মে আমরা এখন ঢুকছি, এটা প্রথম শুরু করে দাদা এই ফার্ম থেকে, তারপর আস্তে আস্তে ওখানে বাড়াচ্ছে, আর ওই সাইডে আছে আরো বাড়াবে। তো ডেভেলপ হলেই কিন্তু মানুষ ব্যবসাকে প্রবৃদ্ধি করে, বৃদ্ধি করে। লস হলে কিন্তু ব্যবসাকে গুটিয়ে দেয়। তা চলুন আমরা দাদার সঙ্গে কথা বলি। দেখুন যে দাদা যে ব্র্যান্ডটা ব্যবহার করছে ফার্মে, সেটা হচ্ছে পশুপতি ফিড। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, পশুতে রেজাল্টটাও জানতে পারেন এবং এর ফিডব্যাকটা, এই ফিডের ফিডব্যাকটাও কিন্তু আপনারা জানতে পারবেন। অনেকে বলতে পারেন দাদা আপনি কি ফিডের স্পন্সর করতে এসেছেন? একদম না, আমি যা চাষি যে ফার্মিংটা করছে তার ব্যবস্থাপনা সম্পর্কে আমি জানতে এসেছি, সেটাও আপনাদেরকে আরো জানাবো। তো দেখুন এখানে এই অ্যানিমেল গুলোর বয়স কত? এগুলোর বয়স হবে 5 মাস হয়েছে। 5 মাস হবে। আচ্ছা, মানে জন্ম থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 5 মাস। এখন কত কেজি ওয়েট হবে? এগুলো 50 প্লাস আছে। 50 প্লাস আছে। তো আপনি খাওয়াচ্ছেনটা কি? আমি এখন পশুপতি ফিড খাওয়াচ্ছি। পশুপতি কবে থেকে খাওয়াচ্ছেন? এই পশুপতি খাওয়াচ্ছি, এটা তো ওই 2 মাস 10 দিন এরকম হবে। 2 মাস 10 দিন মতো। এইগুলা আমি যখন এইগুলা 2 মাস 10 দিন আগে যখন খাওয়ানো শুরু করি পশুপতি ফিড, এদের ওজন ছিল 15 কেজি মতো। তো এখন ওজন প্লাস 50 প্লাস হয়ে গেছে। আচ্ছা, 2 মাসে তাহলে মোটামুটি প্রায় 30-35 কেজি ওয়েট গেইন করেছে। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। তারপরে এইটা এটা রাখা আছে, এটা পাঠার জন্য রেডি হচ্ছে, তাই না? রেডি হয়ে কার এই পর্যন্ত কি কোনো? না, এখনো ব্রিডিং করায়নি। না না না। আচ্ছা, তো দাদা ওখানে দেখতে পাচ্ছি একটা ওয়াটার নিপল দেখতে পাচ্ছি। আচ্ছা, বড় এনিমেলের জন্য কত ইঞ্চি পরে ওয়াটার নিপল লাগাতে হয়? বড় এনিমেলের জন্য একটু মোটামুটি ওই 1.5 ফুট লাগালেই ভালো হয়। 1.5 ফুট লাগালে। আর ছোট এনিমেলের জন্য? ছোট এনিমেলের জন্য 9 ইঞ্চি। 9 ইঞ্চি, তাই তো? আচ্ছা, 1.5 ফুট বলতে 18 ইঞ্চি। 18 থেকে 20-22 করলো। আমি তার মিডিয়ামে লাগিয়েছি, কারণ আমার তো সব ঘরে বাচ্চাও থাকে, কোনো ঘরে আবার বড়ও থাকে, ওই কারণে আমি মিডিয়াম করে লাগিয়েছি। ঠিক আছে। বলছি কি সব মাপটা কি একই থাকে ওয়াটার নিপলে? একই থাকে। আচ্ছা, এইগুলো হচ্ছে পাঠা তৈরি করছেন নাকি? এটা হ্যাঁ, এটা পাঠা আছে, 2টো খাসি আছে। আচ্ছা আচ্ছা। আর এই ঘরটাতে? এইখানে 2টো খাসি আছে, আর ওই একটা একটা মেয়ে আছে, ওটা আবার রেখে গেছে, কিন্তু এখন ব্রিডিং করাচ্ছে না, একটু পরে করাবো। আচ্ছা আচ্ছা, একটু বড় হোক। তো ব্রিডিং করার সঠিক টাইমটা কত মাসে ব্রিডিং করালে ভালো হয়? মোটামুটি 7 মাস প্লাস হলেই বললেই ভালো। 7 মাস? 7 মাস প্লাসে মোটামুটি ওয়েট কত থাকে? ওই 90 কেজি তো হওয়া উচিত। 90 কেজি হওয়া উচিত, তাই তো? আচ্ছা আচ্ছা। আর তারপরে এটা? এগুলো রেখেছি কিছু কিছু সব ফ্যাটেনিং করার জন্য। আচ্ছা, আর এর মধ্যে থেকে কিছু কিছু মা নেবো, একটা বেশি বেশি না, একটা আবার পাঠা রেখেছি। আচ্ছা 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 আচ্ছা।
তো বলছি দাদা, এইভাবে পাঠা তৈরি করছি, ছোট থেকে তৈরি করতে হবে, নাহলে আবার বড় পাঠা টেনে টুনে আনা দিক দিয়ে মুশকিল। হ্যাঁ, নিজের ফার্মে পাঠা তৈরি করতে পারলে সবথেকে ভালো কিছু পাওয়া যেতে পারে, তাই না? তো দাদা একটা জিনিস আমি বলবো, যে আপনি আগে কি ফিড খাওয়াতেন? আমি ওই অক্টোবরের দিকে নিয়ে এসেছিলাম, ওই স্টার ফিড নিয়ে এসেছিলাম, কিন্তু ওটা আমার সমস্যা হচ্ছিল, এখানে গন্ধ টন্ধ হচ্ছিল, তারপরে ওই হজম হচ্ছিল না, ওই কারণে আমি বন্ধ করে দিয়েছি। এই আশেপাশের লোকেরা কমপ্লেন করছিল। মানে একদম মানে কি বলতো, বাড়ির পাশেই মানে ফার্মের পাশেই বাড়ি, দেখুন তারপর কিন্তু গন্ধ হচ্ছিল, হয়তো কোনো একটা ফিড খাওয়াচ্ছিল, কিন্তু এখন পশুপতি কি গন্ধ হচ্ছে? পশুপতি গন্ধ হচ্ছে না। কোনো গন্ধ হচ্ছে না, তাই তো? আচ্ছা, পশুপতি কি রেশিওটা রয়েছে কি? মোটামুটি যদি এটা 100 কিলো করা, 100 কিলো করতে মোটামুটি যদি জলের ব্যবস্থা ভালো থাকে, এটা কিন্তু মেন পয়েন্ট। পশুপতির জলের ব্যবস্থা খুব ভালো থাকতে হবে, কারণ এরা যা খাবে খেয়ে খালি জল খাবে। জল খাবে, হ্যাঁ, জলের ব্যবস্থা যদি ভালো থাকে, খুব জোর হলে 220 কেজিতে 100 কেজি হয়ে যাবে। 220 কেজিতে 100 কেজি এর উপরে যাবে না। মানে অ্যাকচুয়ালি কি বলুন তো দাদা, যেহেতু 2 মাস 2.5 মাস খাওয়াচ্ছে, এখানে আমি একটু ক্লিয়ার করে দিই, 2-2.5 মাস খাওয়াচ্ছে, হয়তো কোম্পানি বলছে আমার মোটামুটি এখন যা আমি গেন পেয়েছি 2:1 এরা গেন চলছে। আচ্ছা, 2:1 এ চলছে, তাই তো? চলছে। আচ্ছা, কখন কত কেজি ওজন পর্যন্ত কোন খাবারটা খাওয়াচ্ছেন? 30 কেজি পর্যন্ত ওই স্টার্টার খাওয়াচ্ছি। 30 কেজি পর্যন্ত, তারপরে 30 এর পরে গ্রোয়ার খাওয়াবো। কয় কেজি পর্যন্ত? একদম টানা পর্যন্ত। আমি এখন ফিনিশার দেখছি না। ফিনিশার দেবেন না, তাই তো? গ্রোয়ারই দেবো। আচ্ছা, যদি কেউ ফিনিশার খাওয়াতে চায়, সেটা কত কেজির উপরে খাওয়াতে হবে? মোটামুটি 70 হয়ে গেলে খাওয়াতে হবে। 70 উপরে খাওয়াতে হবে। তো একটা জিনিস কি, চলুন দাদা ওই ফার্মে যাই, তার আগে একটা কথা বলবো, যখন স্টার্টার খাওয়াবেন তখন দেখবেন এক ধরনের গ্রোথ আসছে একরকম রেশিওতে, আবার দেখবেন যখন গ্রোয়ার খাওয়াবেন তখন এক ধরনের গ্রোথ আসছে, যখন ফিনিশার খাওয়াবেন তখন দেখবেন এক ধরনের গ্রোথ আসছে। এইরকম কিন্তু আলাদা আলাদা রেশিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু গ্রোথটা আসে। কারণ কি, স্টার্টার ফিডটা এক ধরনের রেশিওতে খাবার তৈরি করা, প্রোটিন, ফ্যাট বা মিনারেল মিক্সচার বা অন্যান্য যে উপাদানগুলো থাকে এক ধরনের রেশিওতে তৈরি হয়, আবার স্টার্টারে গ্রোয়ারে কিন্তু আরেক ধরনের রেশিওতে তৈরি হয়, ফিনিশারে কিন্তু আরেক ধরনের রেশিওতে তৈরি হয়। সঠিক হিসাবটা পাওয়া যাবে তখনই যখন তিনটা ফিডই যখন একটা এনিমেলের উপর অ্যাপ্লাই করবেন, তখনই কিন্তু সঠিক এফসিআরটা পাওয়া যাবে। তা চলুন এরপরে দাদা এই ফার্মটা আমরা একটু দেখে নিই। তো প্রিয় দর্শক, আপনারা অনেকেই গৌরী এন্টারপ্রাইজের নাম শুনেছেন, কৃষ্ণনগরের। এরা শূকর খামার, কেন শুধু শূকর খামার নয়, ডেয়ারি ফার্ম বা আপনার হাঁস মুরগির বিভিন্ন ধরনের খাবার সাপ্লাই করে। যেমন আপনারা এখানে বিভিন্ন ব্র্যান্ডের ফিড পেয়ে যাবেন, তার মধ্যে পশুপতি ফিডটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন র মেটেরিয়ালস, যেমন খুদ, ভুট্টার ডাস্ট, তারপর হচ্ছে আপনার সয়াবিনের খোল, তারপর বাদাম খোল, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানি ফুড সাপ্লিমেন্ট, দেখবেন যে তার গরু বা শুকরের দেখবেন দুধ হচ্ছে না, বাচ্চারা দুধ পাচ্ছে না, তাদের যে খাবারটা সেটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। গৌরী এন্টারপ্রাইজ অল ইন্ডিয়া হোম ডেলিভারি ব্যবস্থা করছে, খুচরা এবং পাইকারিও কিন্তু এরা প্রোডাক্টগুলো সেল করে থাকে। আরও ডিটেলস জানার জন্য এই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, তারা কিন্তু আপনাকে আরও ইনফরমেশন দিয়ে সাহায্য করবে। বাচ্চাগুলো দেখুন, আচ্ছা মোটামুটি কত আপনার এইখানে কতগুলো বাচ্চা হয়েছিল? দিয়েছিল প্রথমবার 9টা দিয়েছিল। 9টা দিয়েছিল, তাই না? একটা বাচ্চা আচ্ছা দাদা একটা কথা বলবেন, যে যারা ব্রিডিং করায় তাদের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মায়ের দুধ আসা, দুধ আসে না, তাই না? সেই ক্ষেত্রে পশুপতি ফিড খাওয়ালে কতটা রেজাল্ট হতে পারে? বিশাল রেজাল্ট, বিশাল। এই দুধ টপ টপ করে পড়ে পশুপতির রেজাল্ট। আচ্ছা, পশুপতির ল্যাকটেটিনে দুধ টপ টপ করে পড়ে। আমি তো একদিন দুধটা বাচ্চা যখন দিল, তারপরে আমি দেখালাম গ্রুপে, আমি একদিন দেখিয়ে দিয়েছি যে দুধ কিভাবে দুধ পড়ছে। আচ্ছা আচ্ছা, তো এরপরে আমরা একটু দেখবো এরপরে কি আছে। এই ঘরটাতে দেখবো, এটা কতগুলো বাচ্চা হয়েছে? নতুন হয়েছে মনে হচ্ছে, এখন গ্লেজ আসেনি। না না, এটা ছোট, একদমই ছোট। 4-5 দিন হয়েছে। কতগুলো বাচ্চা হয়েছে? এগুলো 14টা বাচ্চা দিয়েছিল, তার মধ্যে একটা ছোট ছিল, মারা গেছে একটা। আচ্ছা, তো দাদা বলছি বাচ্চা হওয়ার পরে কি কি যত্ন নিচ্ছেন? ইনজেকশন করছেন কি কি করছেন? এদের আয়রন ইনজেকশন করলাম। হ্যাঁ, কয়দিন পরে?
ওই 3 দিন পরে। আর দাঁত কাটা দাঁতটা আমি দ্বিতীয় দিনে দাঁতটা কেটে দ্বিতীয় দিই। দিনে কেটে দেয়। দ্বিতীয় প্রথম দিনে কাটি না, দ্বিতীয় দিনে দাঁতটা কেটে দিই। প্রথম দিনে তো ওরা অত ইয়ে থাকে না, হ্যাঁ। মোটামুটি দ্বিতীয় দিনে দ্বিতীয় দাঁতটা দিনে। কেটে দিই। হ্যাঁ। আচ্ছা তারপরে মোটামুটি একটু শক্ত হলে তারপরে লেজটাও কেটে দিই, আচ্ছা 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 লেজও কেটে দিই। আচ্ছা দেখুন ব্যাপারটা কি, দাঁত কাটাটা, লেজ কাটাটা, তারপর আপনার যে ওই কি বলে নাভি যেখানে ঝুলে থাকে সেই কাটাটার জন্য কিন্তু অবশ্যই একটু সেফটি থাকবেন। যখন নাভি কাটবেন তো অবশ্যই নাভিটা কিন্তু অ্যান্টিসেপটিক দিয়ে কিন্তু ধুয়ে দিতে পারেন, এবং 3 দিনে যখন আয়রন করবেন তখন অবশ্যই আয়রনটা করা উচিত। আয়রন না করলে কিন্তু বাচ্চার গ্রোথটা ভালো আসবে না, গ্লেজটা ভালো আসবে না, মানে কি বলে মানে রক্ত শূন্যতায় না, রক্ত অল্পতায় ভুগবে, কিন্তু ভালো কিন্তু ডেভেলপমেন্ট হবে না। তার জন্য অবশ্যই আয়রনটা করবেন। এই ব্যাপারটা যদি না জানেন, আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, এই ফোন নাম্বারটা আমাদেরকে কল করবেন, আমরা হয়তো আরো ভাবে আপনাকে ইনফরমেশন আমরা দিতে পারবো কিন্তু, তাই না? এরপরে ভিটামিন বি কমপ্লেক্সটা কখন করেন? ভিটামিন বি কমপ্লেক্স আমি ওদের লিকুইডটা দিই। লিকুইডটা দিচ্ছেন? লিকুইড দিই, হ্যাঁ। আর কখন কতদিনই খাওয়াচ্ছেন এটা? ওটা মাঝে মাঝে দিই। ওদের ওর growth কোনো নির্দিষ্ট নির্দিষ্ট ঠিক নেই, মোটামুটি গ্রোথ দেখে যদি গ্রোথ দরকার হয় তখন দিই। ভিটামিন বি মাঝে মাঝে কমপ্লেক্সটা দিয়ে দিন। মাঝে মাঝে দিই, লিকুইডটা দিই, আচ্ছা 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 ইনজেকশন করে। আচ্ছা মোটামুটি দাদা একটা বলবেন, আমি দেখতে পাচ্ছি আপনি যা প্রোডাকশন দিয়ে এই ঘরে অনেকগুলো বাচ্চা, এইগুলো কতগুলো বাচ্চা হয়েছে এখানে? এর দিয়েছিল 12টা, তার মধ্যে ওই যে ওখানে একটা চেপে আচ্ছা, আর অনেকেই তো আছে দেখছি যে 5টা 6টা 7টাও প্রোডাকশন নিতে পারছে না, কিন্তু আপনি কি করে 12-13টা গ্রোথ মানে প্রোডাকশন নিচ্ছেন? ওই এদের খেয়াল রাখতে হয় খুব। প্রোডাকশন তো 12টা 13টা 14টা, মোটামুটি আমার এভারেজ 10টা আছে। 10টা আছে? হ্যাঁ, 10টা এভারেজ আছে। আচ্ছা 10টা না থাকলে তো আপনার লস হবে, কারণ একটা মাস উপর পার ডে কত কেজি খাবার খাবে? 2 কেজি খায়। 2 কেজি? হ্যাঁ, 2 কেজি 2 কেজি পশু প্রতি যদি ফিট খায়, হ্যাঁ। এই গাভীন অবস্থায় যে ফিটটা আছে ওটা তো 16 টাকা মোটামুটি, গ্যাস স্টেশন ফিটটা। 32 টাকা কেজি পড়ছে। 32 টাকা কেজি, অর্থাৎ 64 টাকা কেজি, 34 টাকা, 64 টাকা কেজি। 64 টাকা, তাহলে 328 312, তাহলে প্রায় মোটামুটি 1000-2000 টাকা খরচা। 1900 টাকার মতন ধরলাম, 1900 টাকার মতন যদি ফিট খায় মাসে, তাহলে হচ্ছে প্রায় 1900 টাকা ছেলে বছরে প্রায় এরা খাবে হচ্ছে আপনার ধরে নিয়ে একটা 22-23 হাজার মতন এইরকম একটা 2000 করে ধরলেও তো ওই 2000 ধরলাম, 24,000ই ধরলাম। 24,000 টাকা কিন্তু শুধু ফিট খরচা হচ্ছে, এছাড়া অন্যান্য খরচা আছে। আমি যদি আরো 3-4 হাজার টাকা ধরি, তাও তো একটা মায়ের পিছনে বছরে কিন্তু আপনার 28,000 টাকা খরচা আছে, কিন্তু যদি ফিডে আসেন। গড়ে 25,000 কিন্তু টাকা খরচা আছে মোটামুটি। একটা শুকর বাচ্চা দেবে বছরে দুবার, গড় অ্যাভারেজ যদি 10টা ধরেন, সেটার দাম কিন্তু দ্বিগুণ থাকে। 3500 টাকা থেকে 4,500 টাকা একটা বাচ্চার দাম আছে। সেটা ডিপেন্ড করছে বাচ্চার কোয়ালিটি, গ্রোথ এবং F1 F2 ব্যাপার আছে, অনেক ব্যাপার সেপার আছে। আমি 3500 বললাম বলে যে আপনি 3500 টাকা বাচ্চা পাবেন তা না। আপনি 4500 টাকা বললাম বলে যে আপনি 4500 টাকায় বাচ্চা বিক্রি করতে পারেন না, 4500 টাকাই কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই। বাচ্চার উপরে দামটা ডিপেন্ড করছে, আরো ওয়েটের উপর ডিপেন্ড করছে কত কেজি ওজনের বাচ্চা। ঠিক আছে, আমি গড় এভারেজ আমি 4,000 টাকা যদি ধরি, তাও প্রায় 20টা বাচ্চা হলো 80,000 টাকা ইনকাম আছে। সেখানে 28,000 টাকা খরচ হলে আমি আরো 2,000 দিলাম তর্কের খাতিরে, তাও একটা মাস শুকর থেকে কিন্তু 50,000 টাকা পর্যন্ত ইনকাম করা যায়। এটা একটা স্বচ্ছ হিসাব। এখন কথা হচ্ছে দাদার যেমন 12টা-13টা করে বাচ্চা প্রোডাকশন নিচ্ছে একটা মাস শুকর থেকে, অনেকেই তো 5টা-6টাও নিতে পারছেন। এখন 5টা যদি নেয়, 10টা হলে তার 40,000 হচ্ছে একটা মাস শুকর থেকে, সেখানে 10,000 টাকা কামাতে পারছে। তার জন্য দরকার সঠিক ম্যানেজমেন্ট, সঠিক নলেজ, সঠিক ফিড সিস্টেম, সঠিক মেডিসিন সিস্টেম, এইগুলো কিন্তু থাকা দরকার। তো তাই আমি একটু বলবো, রিকোয়েস্ট করবো আমার নতুন দর্শকদের জন্য, যারা ভালো প্রোডাক্ট নিতে পারছে না, তারা কিভাবে এই ম্যানেজমেন্ট গুলো করবে? ম্যানেজমেন্ট মোটামুটি ভালো বিড়াল রাখতে হবে, ফিডটা তো মেন, ফিড ভালো রাখতে হবে, এদের ম্যানেজমেন্ট ভালো রাখতে হবে, দেখাশোনা ভালো করতে হবে। তারপরে বাচ্চা কিভাবে বাঁচাবো সেই দিকটা দেখতে হবে। ওই বাচ্চা হলো ছেড়ে দিয়ে চলে গেলাম, তাহলে ওই চেপে দেবে রোজ 1টা-2টো করে, তাহলেই কমে যাবে। আর আমি আবার ওই যেরকম খাঁচা বানিয়েছি ওর ভিতরে রাখলে কিছুটা সেভ হয়, মোটামুটি ওরকম সেভ হয়। তো নতুন যারা শুরু করবে তারা কি ঢুকে কি ব্রিডিং করতে পারবে? ব্রিডিং না করাই আমার মতে ভালো। আচ্ছা, যদি সে ব্রিডিং করতে যায় তাহলে কি করা দরকার? মোটামুটি একটা জানকারি দরকার আছে, একটা ট্রেনিং নিয়ে নিলে ভালো হয়।
ট্রেনিং ছাড়া নাহলে কোনো ফার্মে গিয়ে কিছুদিন কাজ করে দেখে শিখে নেওয়া, নইলে ট্রেনিং নিয়ে নেওয়া, কিছু না জেনে শুনে করলে তো মুশকিলে পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তার জন্য আমরা একটু যাই এরপরে। একটা জিনিস বলে দিই দর্শক, যে দাদা, যে যারা দুধে অনেক সময় আমি দেখে ফেলছি যে আপনার এখানে মা গুলো একটু রোগা রোগা মতন, অনেকেই দেখি মা এগুলো তো উইনিং করা হয়েছে সবে, ওই জন্য এরকম রোগ। অনেকের আছে দেখা যাচ্ছে যে মা গুলো খুব স্বাস্থ্য কিন্তু তাদের বাচ্চা প্রোডাকশন কম হচ্ছে, আপনাদের মায়ের মাসগুলো রোগা রোগা মনে হচ্ছে, বাচ্চা প্রোডাকশন বেশি। কি কারণ এগুলো? বেশি ফ্যাট হয়ে গেলে বাচ্চা কম দেবে, কম দেবে, দুধও কম দেবে, আর বাচ্চার সাইজ ছোট হয়ে যাবে। বাচ্চার সাইজ ছোট, মানে কি বলুন তো, এই জন্য দরকার হচ্ছে এদিকে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না, একদম মাপে খাবার দিতে হবে। আচ্ছা, ব্রিডিং আপনি ফ্যাটেনিং করেন সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ব্রিডিং করার ক্ষেত্রে কিন্তু আপনাকে মাকে সঠিক পরিমাণ খাবার দিতে, আপনি অনেক খাবার দিলেন যে খুবই ভালো হবে তা কিন্তু এমন নয়। না না না, তাই তো? আচ্ছা, আবার একেবারে মাপে দিতে হবে। আর এগুলো তো উইনিং করিয়েছি 4-5 দিন হয়েছে, এই জন্য রোগা। 15 দিন গেলে আমার। আচ্ছা, উইনিং এর কতদিন পর আবার হিটে আসবে দাদা? এই তো 3 দিন 4 দিনে হিটে আসে, 3-4 দিনে হিটে চলে আসবে, মানে উইনিং করালেই বাচ্চা আলাদা করলে বাচ্চা ওদের যেমন 4-5 দিনের মধ্যে দেখে যায়। আচ্ছা, ওদের যেমন মেন সার্কেল 18 থেকে 20 দিন পর পর বা 21 দিন পর পর হয়, এরকম কোনো ব্যবসা করে? আমার অত টাইম লাগে না, খুব জোর আমার 1 সপ্তাহ, 4 দিন 5 দিন, এ তো 3 দিনের মধ্যে রাখলো, সঙ্গে সঙ্গে আবার খরচ করে দিন। খরচ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, পাঠার কাছে কতদিন রেখে দেন? আমার তো জায়গা নেই, পাটার কাছে 1 দিন 2 দিন রাখলে ভালো। 2 দিন তো আমার জায়গা নেই বলে এখন এখানে রয়েছে। আবার কেউ যদি আবার হিটে আসে, ওটাকে আবার ঢুকিয়ে আবার ঘর চেঞ্জ করে আচ্ছা, জায়গা চল। আমি এই জন্য বলছি, ভালো হয়। যারা যেহেতু পশুপতি ফিট খাওয়াচ্ছে, অনেকেই বলতে পারেন যে শুকর গুলোর এরকম রোগা রোগা কেন, রোগা রোগা কেন? মা শুকরে একটু রোগা রোগা থাকলে বা কম ফ্যাট থাকলে কিন্তু ভালো প্রোডাকশন দিতে পারে। বেশি মোটা করলে তো বাচ্চা দেবে না। ওই যে আমার একটা বাচ্চা, আমার